নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন নগর মহানগর। আপনাদের সাথে রয়েছে আমি অপূর্বা। প্রথমেই এক অতি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, যে খবর এই মুহূর্তের একেবারে হট ইস্যু বলা যেতে পারে। প্রায় 12 বছর বাদে কেন্দ্রীয় সরকারকে মাথা নত করতে হলো বিরোধীদের কাছে। একটি বিল পাশ করার বিষয় নিয়ে হার স্বীকার করতে হলো। জাতীয় রাজনীতিতে বাস্তবে কি এক নজিরবিহীন ঘটনা। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও অতীতে যেভাবে কৃষি বিল পাশ করিয়ে নিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র, এবার সংবিধান সংশোধনী বিলে তার পুনরাবৃত্তি হলো না। সংসদে উপস্থিত থেকে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার মানতে হলো বিরোধী জোটের কাছে। ভোটমুখী বাংলায় শাসক এবং বিরোধী উভয় তরফে ইতিমধ্যে কিন্তু ইস্যু হয়ে উঠেছে সংসদে মহিলা বিল সংক্রান্ত ঘটনা প্রবাহ। মহিলা ভোটারদের সামনে রেখে একে অপরকে নারী বিদ্বেষী বলে দুষতে ছাড়ছেন না কেউই। যেহেতু সব দলের কাছেই মহিলা ভোটার অন্যতম বড় ফ্যাক্টর, তাই দুই প্রধান দল তৃণমূল ও বিজেপি উভয়ই মহিলাদের নিয়ে বেশ কিছু আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়েছে। ফলত বর্তমান পরিস্থিতিতে সংসদের মহিলা বিল নিয়ে যে চাপানোতর চলল, অবশেষে হার মানল শাসক জোট। তার কি কোনো প্রভাব পড়তে চলেছে এবারের ভোটে? এই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে। সংসদে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা বাত্রা গান্ধী। কি বলেছেন তারা, শুনে নেব। हमने क्लियरली बोला है कि ये महिला बिल नहीं है। ये हिंदुस्तान का राजनीतिक जो स्ट्रक्चर है, इलेक्टोरल स्ट्रक्चर है, उसको बदलने की कोशिश है। ये हमने रोक दिया है। और मैं अभी कह रहा हूँ, प्रधानमंत्री से कह रहा हूँ, अगर आप महिला बिल चाहते हैं 2023 का महिला बिल निकालिए, उसका इम्प्लीमेंटेशन आज से करिए और पूरा का पूरा ऑपोजिशन 100% आपको समर्थन देगा और महिला बिल हम इमीडिएट इम्प्लीमेंटेशन करा देंगे। Across the country, আমরা শুনলাম কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভোটমুখী বাংলায় একাধিক প্রশ্ন উঠছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। কথা বলবো, বোঝার চেষ্টা করব কয়েকটি বিষয়। দাদা, প্রথমেই যে প্রশ্ন নিয়ে আসব, মহিলা ভোট সংরক্ষণ বিল পাশ হলো না, কেন্দ্রীয় সরকারের এক প্রকার হার বলা চলে। ভোটমুখী বাংলায় নির্বাচনের আগে এই ধরনের একটি ঘটনা কতটা প্রভাব ফেলবে, আর সেই প্রভাবের প্রভাবিত হবে কি নির্বাচন? দেখো অপূর্বা, এই বাংলার নির্বাচনে তো এর একটা প্রভাব পড়বেই, সেই সঙ্গে তামিলনাড়ুতেও কিন্তু নির্বাচন রয়েছে। এই দুটো নির্বাচনের একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আগে যদি আমরা একটুখানি এই মহিলা বিলের বিষয়টা জেনে নিই, যে সংসদে যে 3 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, যেখানে দ্বিতীয় দিনে কিন্তু সব থেকে বড় সড়ো পরাজয়ের মুখে পড়ল এনডিএ গভর্নমেন্ট, এনডিএ সরকার, শাসক শিবির। লোকসভা এবং বিধানসভা মহিলাদের জন্য 1/3 যে আসন সংরক্ষণ এবং জনগণনা ছাড়াই পুনর্বিন্যাস সংক্রান্ত যে বিল, সেই বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে পাস হতে পারল না। যদি দেখি যে বিলের পক্ষে ভোট পড়েছে 298টি এবং বিপক্ষে ভোট পড়েছে 230টি। অর্থাৎ এই যে 3 দিন ধরে যে বৃহস্পতিবার থেকে যে শুরু হয়েছিল সংসদের বিশেষ অধিবেশন, এবং প্রথম দিন ছিল যে এই যে 33% আসন নারীদের জন্য সংরক্ষণ করা, এবং পাশাপাশি লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করা, এর পেছনে ছিল।
আর দ্বিতীয়টা ছিল যে ডিলিমিটেশন বিল, যেখানে এই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো বলা ছিল। এবং ফলে এই বিল যে পেশ হবে এবং বিরোধীরা যে হঠাৎ করে এককাট্টা হয়ে পড়বে, এইটা সম্ভবত এনডিএ সরকার, অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কি বুঝতে পেরেছিলেন? এর মধ্যে কি কোনো তারা কি ধোঁয়াশা রেখেছিলেন? এটা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে বলেননি, কিন্তু তারা একটা কথা বলেছিলেন, বিল পাস হলেও লাভ, বিল পাস না হলেও লাভ। এখন এই লাভ ক্ষতির অঙ্ক কিভাবে বিচার হবে সেটা তো আমরা আগামী দিনে দেখব। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের এই রাজ্যে কিন্তু যদি মহিলা যে সাংসদ তার সংখ্যা কিন্তু বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে বিধায়ক, সাংসদ বা অন্যান্য জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গে মহিলাদের যে সংখ্যা সবসময় কেন্দ্রে কি পাস করবে তার আগেই তো আমরা এখানে মহিলাদের ক্ষমতায়ন দিয়ে রেখেছি। এখন মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে যখন এনডিএ সরকার চাইল যে 2023 সালে যে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই যে বিলটা, এখানে বলা হয়েছিল যে এদেশে নতুন জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে এবং তারই ভিত্তিতে সংরক্ষণ করা হবে, মহিলা সংরক্ষণের যে বিষয়টি সেটা। কিন্তু আর সেই সঙ্গে এর পেছনে এনডিএ 850টি যে লোকসভার আসন সেটা আর কি ঢুকিয়ে দেওয়ায় দিয়ে একটা মহিলা সংরক্ষণের আড়ালে করেছে। ফলে এইটা আসলে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য চাইছে। তাই প্রথম বিলটা পাস না হওয়ায় পরের দুটো বিল কিন্তু ভোটাভুটি পটে আর কেন্দ্র হাঁটলো না। এবং আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকলেই এর বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আজকে আমরা যেটা দেখছি যে যতগুলো সভা হয়েছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে কিন্তু কোথাও এই মহিলা বিল নিয়ে কথা বলা হচ্ছে না। সেখানে কি বলা হচ্ছে না, লোকসভার আসন বাড়ানো হবে এবং মহিলা বিল বলে এটাকে বাংলা ভাগ করার একটা চক্রান্ত, মানে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, স্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি এনডিএ বা মোদী সরকার কেন এরকম একটা পদক্ষেপ নিল যখন ভোটমুখী দুই রাজ্য, বিশেষ করে যে সময়টা নিয়েছে অসম এবং অন্যান্য আর পুদুচেরি এবং এতে ভোট হয়ে গেছে অলরেডি, কিন্তু এই দুটো রাজ্যে কিন্তু এখন ভোট বাকি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। তাহলে কেন এই রিস্ক, যদি বলা যায় কেন এই রিস্ক নিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সেটা কিন্তু এখনো বিজেপি খোলসা করে বলেনি তারা কিভাবে প্রচারে যাবে এটা নিয়ে। যথাসম্ভব যে নরেন্দ্র মোদী আজ রাত 8টায় যে ভাষণটি দেবেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে কি থাকে এবং সেই অনুযায়ী হয়তো এ রাজ্যে পরিকল্পনা করবেন, ভোটের অর্থাৎ নির্বাচনে প্রচারের পরিকল্পনা করবেন যে কিভাবে কি হবে বা কিভাবে তারা এই বিষয়টিকে মোকাবিলা করবে। কিন্তু এইটা ঘটনা যে সমাজের প্রান্তিক স্তরের মহিলা বা মানুষের কাছে এইটা কিন্তু অতটা বোঝা না গেলেও সমাজের কিন্তু উচ্চ স্তর এবং মধ্য স্তরের যে সমস্ত মহিলা, তাদের কাছে কিন্তু এটা বড় প্রভাব ফেলবে। এটা কিন্তু ঘটনা যে তাদের কাছে কিন্তু এটা একটা বড় প্রভাব ফেলবে এবং এটা বড় প্রভাব ফেলবে বলেই কিন্তু এই পুরো বিষয়টাকে এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টাকে কিন্তু একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। তো আগামী দিনে বিজেপি এর মোকাবিলা কিভাবে করে এ রাজ্যের প্রতি, সেটা কিন্তু আমরা আর আজকের রাতের পরেই বুঝতে পারবো যে কিভাবে তারা এই বিষয়টাকে মোকাবিলা করবে। দাদা, আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন রাখবো যে এই ঘটনা বিরোধীরা যে বিল আটকে দিল সেটাকে তারা নিজেদের নৈতিক জয় বলে জাহিরও করেছে। পাশাপাশি যেটা হয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি কিন্তু এই বিল আটকে যাবার পরপরই রাজ্যের যে পশ্চিমবঙ্গের রাজ্যের যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে দেখা যাচ্ছে সামনেই বিধানসভা নির্বাচনের আগে একেবারে আলাদা করে রাজ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেস।
আলাদা করে তারা নির্বাচন লড়ছে এবং সেখানে প্রার্থীরা কিন্তু জায়গায় জায়গায় প্রচারে শাসক দলকে তাদের আক্রমণ তুলেও ধরছেন তাদের বক্তব্যে। রাহুল গান্ধী নিজে কিছুদিন আগে এসেছেন, প্রচার করে গেছেন, শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কথা বলে গেছেন। তারপরে গিয়ে আবার এই শুভেচ্ছা বার্তা আলাদা করে ফোন করে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি যারা কর্মী সমর্থক প্রার্থী রয়েছেন কংগ্রেসের বা তৃণমূলের, তাদের কাছে কি একটা কোনো অস্পষ্ট বার্তা পৌঁছচ্ছে না? এর কি প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এই জায়গাটাতেই প্রশ্ন যে এই রাজ্যের ভোটে তো তার একটা প্রভাব, যেটা আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে এই রাজ্যের কিন্তু এর একটা বড় প্রভাব পড়বে, সেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে। কারণ যদি আমরা দেখি এ রাজ্যে কিন্তু কংগ্রেস এবং তৃণমূল এবারে তারা কিন্তু আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং রাহুল গান্ধী 2024 নির্বাচনে যদি আমরা একটু তাকাই, রাহুল গান্ধী কিন্তু এ রাজ্যে একটি প্রচারেও আসেননি। সম্ভাবনা থাকা সত্ত্বেও যদি তিনি প্রচারে আসতেন, তাহলে বহরমপুরের যিনি বিদায়ী সাংসদ অধীর চৌধুরী, যিনি গত লোকসভায় তিনি বিরোধী দলনেতা করেছিল কংগ্রেস, তিনি কিন্তু পরাজিত হতেন না বলে কিন্তু রাজনৈতিক মহলের মত। সেখানে শুধুমাত্র খার্গেকে পাঠিয়েই কিন্তু রাহুল গান্ধী এখানে আসেননি। কারণ হচ্ছে জোট রাজনীতির কথা, কিন্তু তখনও সরাসরি জোট হয়নি। কিন্তু জাতীয় স্তরে কোথাও যাতে এই বার্তা না যায়, সেই জন্য কিন্তু যে বিজেপিকে হারাতে বা তৃণমূল এবং কংগ্রেস এমন কিছু করেনি যাতে করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসকে অ্যাটাক করেছে, কংগ্রেস কিন্তু সেভাবে অ্যাটাক করেনি জাতীয় স্তরের রাজনীতির দিকে তাকিয়ে। কিন্তু এইবারে বিধানসভার ক্ষেত্রে এমন একটা জিনিস তৈরি হলো ঠিক ভোটের আগে আগে, এইটা কিন্তু বিজেপির পালে একটা বড় হাওয়া দিল এবং বিজেপির হাতে, বঙ্গ বিজেপির হাতে আমি বলবো, একটা বড় হাতিয়ার তুলে দিল কংগ্রেস এবং তৃণমূল দুজনেই। কারণ হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল দুজনকেই কিন্তু, এবং তাদের কর্মীরাও, বিশেষ করে কংগ্রেসের কর্মীরা যে উজ্জীবিত হয়েছিল এবং উজ্জীবিত হয়ে তারা যেভাবে ভোটের প্রচারে নেমেছিল, হঠাৎ করে এই রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জিকে ফোন করা, সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে ফোন করা, এই যে পুরো বিষয়টা, ন্যারেটিভটা, অর্থাৎ যে তলে তলে সকলে এক, কংগ্রেস এবং তৃণমূল এরা তলে তলে এক, এখানে ওরা দেখাচ্ছে। কিন্তু জাতীয় স্তরে রাজনীতির ক্ষেত্রে এরা কিন্তু এর বিরোধী। অর্থাৎ তোমরা যাকেই ভোট দাও, তোমরা কিন্তু তৃণমূলের বিরোধিতা করছো, ওদিকে ওরা বলছে তোমরা কংগ্রেসের বিরোধিতা করছো। আসলে কিন্তু এরা সব এক। ফলে এটা যেটা হলো যে বিজেপি কিন্তু একটা বড় হাতিয়ার পেয়ে গেল। এই যে ঠিক এই রাজ্যের নির্বাচনের আগে আমি কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলাম, যে এই রাজ্যের কি প্রভাব পড়বে, এর প্রভাব কিন্তু মানে এ রাজ্যের ক্ষেত্রে আমার মনে হয় বা রাজনৈতিক মহল মনে করছে যে একটা বড় হাতিয়ার কিন্তু বঙ্গ বিজেপির কাছে চলে এলো। এবং যেটা কিন্তু আগামী এই প্রথম দফা নির্বাচন এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগে একটা বড় হাতিয়ার হয়ে উঠলো, যে একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা পুরোপুরি অ্যাটাকে যাবে, যে এরা একসঙ্গেই লড়ছে, কিন্তু ভোটের দিকে তাকিয়ে তারা এই রাজ্যে আলাদা লড়াই করছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাহুল গান্ধী এসে এখানে তৃণমূল কংগ্রেসকে যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে আক্রমণ করে গেছেন, দুর্নীতি নিয়ে যেভাবে কথা বলে গেছেন, 15 বছরের সরকার শাসক দল নিয়ে, তৃণমূল কংগ্রেস নিয়ে যে কথা বলে গেছেন, তারপরে হঠাৎ করে এই বিষয়টা, অর্থাৎ কংগ্রেস আবার গিয়ে সোনিয়া গান্ধী ফোন করছেন, রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জিকে ফোন করছেন, কোথাও কিন্তু একটা দ্বিচারিতা, অর্থাৎ কংগ্রেসের দ্বিচারিতা, এটা কিন্তু প্রকাশ করলে। এদিক দিয়ে যদি বলো, তাহলে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ধুরন্ধর রাজনীতিবিদ। তিনি বুঝতে পেরেছেন যে এ রাজ্যে কংগ্রেস তার ভোট কাটবে, কারণ তৃণমূলের ভোট কাটবে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কংগ্রেসের সংখ্যালঘু ভোটটা যেতে পারে কংগ্রেসের দিকে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে কংগ্রেসের একটা সংগঠন ছিল, সেই সংগঠন আবার ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং সেখানে কিন্তু সংখ্যালঘুদের একটা বড় অংশ রয়েছে। তো এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বুঝতে পেরেছেন, তিনি সাথে সাথে সমস্ত সাংসদকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন যাতে ভোটাভুটিতে অংশ নিয়ে এনডিএ সরকারকে এই বিল পাস করাতে না দেওয়া যায়। তিনি এই হচ্ছে তার রাজনৈতিক যে ধুরন্ধর পলিটিশিয়ান যেটা বলা হয়, তিনি ঠিক বুঝতে পেরেছেন এবং তিনি কিন্তু সেটাই করলেন। আর কংগ্রেস কি করলো, সেটাকে নিল এবং যে কোন করলো, এটাতে কিন্তু কংগ্রেস কর্মীরা যে উজ্জীবিত হয়েছিল, সেটা কিন্তু কোথাও একটুখানি কিন্তু স্তীমিত হয়ে পড়ে কংগ্রেস কর্মীদের কাছে। এটা
এখন দেখার যে আগামী এই যে প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন এবং তারা এবার এই প্রচার পর্বটিকে আগামীকাল থেকে অর্থাৎ 21 তারিখ থেকে কিভাবে তারা নিয়ে যাবেন, আগামী 23-এ নির্বাচন এবং 29-এ দুদিনে এখানে দুটি দফায় নির্বাচন, সেটা কিভাবে তারা মোকাবিলা করবে সেটাই আমরা নজরে রাখবো। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্টই একটা স্বচ্ছ ধারণা আমাদের সাথে ভাগ করে নিলেন। এবং স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছিল যে নারী সুরক্ষা বিল একেবারে মুখ থুবড়ে পড়লো কেন্দ্রে, সেখানে সরকার, কেন্দ্রীয় সরকারের কার্যত বলা যেতে পারে মুখ পড়লো, কিন্তু নির্বাচনের আগে বাংলা এবং তামিলনাড়ুতে নির্বাচনের আগে এর প্রভাব কীরকম, তামিলনাড়ুতে কতটা প্রভাব পড়বে সেটা তো একরকম ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন সেখানে কতটা প্রভাব পড়বে, স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয় নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল।